মহাবিদ্রোহী রণজান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে পীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারের খড়গ বিধান ভীম রণভূমে ধরিবে না, বিদ্রোহী রণক্রান্ত আমি সেই দিন হব শান্ত। কাজী নজরুল ইসলাম, আমি যে জেলায় থাকি সেই জেলাতেই আমাদের ওনার বাড়ি। আমরা কোনোদিন ছোট থেকে ওনাকে মুসলিম বলে আমরা চিনতে শিখি, ভাবতে শিখি, বুঝতে শিখি। এটাই ছিল আমাদের দেশের, আমাদের রাজ্যের সংস্কৃতি। এটাই ছিল আমাদের দেশের, আমাদের রাজ্যের বোধ, বুদ্ধি, বিচার, যুক্তিবাদ, যেটা প্রতিদিন আমাদেরকে তৈরি করেছে। আমরা শুধু কাজী নজরুল ইসলামের একটাই পরিচয় জানি, তিনি সাম্যের কবি, তিনি বিদ্রোহী কবি। তিনি শ্যামা সঙ্গীত লিখেছেন, ইসলামিক গজল লিখেছেন। আবার এই পার্টির ফ্রন্টাল যে পত্রিকা, যে মুখপত্র, তার মুখ্য দায়িত্ব সম্পাদনার কাজও করেছেন বিনা পারিশ্রমিক। আমরা সেই পার্টির, সেই আদর্শের, সেই লাল ঝান্ডার লোক হয়ে আমরা বলছি, কোনো দাঙ্গাবাজকে, কোনো সাম্প্রদায়িক শক্তিকে এ বাংলার মাটিতে আমরা ঠাঁই নিতে দেব না। এটা কাজী নজরুল ইসলামের জন্মদিনে আমাদের শপথ, এইটাই আমাদের শপথ। आज पूरा देश भर में ज्ञान बांटा जा रहा है, हिंदुस्तान का जमीन बांटा जा रहा है, मंदिर और मस्जिद दिखाकर इस हिंदुस्तान का আমাদের বিচার, আমাদের বুদ্ধি সবটাকে ভাগ করে দেওয়া হচ্ছে। কত বড় পাল্টিবাজ একটা পার্টি, কত বড় পাল্টিবাজ একটা আদর্শ, কত বড় পাল্টিবাজ একটা নীতি, যে গোটা ত্রিপুরাকে, ভোটটাকে লুট করে নিয়ে এসে পশ্চিমবঙ্গে লুটেরাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলছে আমরা লুট। কত বড় পাল্টিবাজ একটা নেতা, কত বড় পাল্টিবাজ একটা পার্টি, যারা গোটা উত্তরপ্রদেশে দলিতের উপরে আক্রমণ করে তাদের ঘর বাড়ি ভেঙে দিয়ে আজকে পশ্চিমবঙ্গের সাঁওতাল পাড়ার আদিবাসী বাড়িতে গিয়ে নিকোনো উঠোনে আর আলপনা দেওয়া থালাতে তারা ভাত খেয়ে নিচ্ছে। কত বড় পাল্টিবাজ একটা নেতা, কত বড় পাল্টিবাজ একটা পার্টি, যে গোটা বিহারে, গোটা ঝাড়খণ্ডে এরা চাকরি দিচ্ছে না আর পশ্চিমবঙ্গে বলছে আমরা চাকরি দিয়ে দেবো। কত বড় পাল্টিবাজ একটা নীতি, একটা আদর্শ হলে মমতা ব্যানার্জির সাথে 20 বছর ঘর করার পর আজকে মমতা ব্যানার্জির সাথে ডিভোর্স ফাইলে সই করে নিয়ে বলছে আমি সব থেকে বড় বিরোধী দলনেতা, নাম শুভেন্দু অধিকারী। পেটে গুটিয়ে দিলে যদি ঢেউ করে তাহলে সে যে দুর্গন্ধ উঠবে সেটা পার্থবাবুর সাথে ঢেকে যে চাকরি বিক্রি করেছিল তার সেই টাকা, সেই দুর্নীতির পয়সা। এরা ইয়ে পার্টি, এই বিজেপি আজকে গোটা দেশের সংবিধান বাঁচানোর লড়াইয়ে, গোটা দেশের গণতন্ত্র, তার ধর্মনিরপেক্ষতাকে বাঁচানোর লড়াইয়ে গোটা দেশ নেমেছে। জিতবে ইন্ডিয়া ব্লক, তৈরি হবে বিকল্প সরকার। আর বিকল্প সরকার তৈরি হলে সবার আগে শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী নতুন যে জাতীয় শিক্ষা নীতি তৈরি হয়েছে, যে নতুন ইলেকট্রিক বিলের আইন এনেছে, এই সব কটাকে বাতিল করে দিয়ে আমার ভারতবর্ষের মানুষের জন্য, তাদের রুটি রুটির জন্য এই আইনসভাকে, এই পার্লামেন্টে পরিচালনা করা হবে। জিতবো আমরা। গোটা ভারতবর্ষে বিজেপির পায়ের নিচে জমি প্রতিদিন সরে যাচ্ছে, প্রতিদিন। আর এই ইন্ডিয়া ব্লক জিতলে, আর এই ইন্ডিয়া ব্লক পার্লামেন্টে ফিরে তারা যখন ক্ষমতায় নয় দায়িত্বে আসবে, দায়িত্বে লাল ঝান্ডা जिसके साथ आता है তারা কখনো ক্ষমতায় থাকে না বা ক্ষমতা দখল করে না, মানুষ তাদেরকে দায়িত্ব দেয় আর লাল ঝান্ডার লোকেরা ঘাড় নুইয়ে সেই দায়িত্ব পালন করে। এটাই ডেমোক্রেসির, এটাই সংসদীয় গণতন্ত্রের নিয়ম, যেটাকে সম্মান জানাতে হয়। আর যদি এই ইন্ডিয়া ব্লক আসবে এই সরকারে, তখন সমস্ত শূন্য পদে, গোটা ভারতবর্ষের, গোটা পশ্চিমবঙ্গের শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে। তার জন্য এই লড়াই। इसीलिए इस देश को
সেই বেলুন চুপসে গেছে, পারবে না যেতে। হাতি বেঁধে দিলেও মোদি 200 এই দিকে থাকবে, দাগ পার হতে পারবে না। এটা লাল ঝান্ডা বলছে, সব কংগ্রেস বলছে। এগোটা দেশকে বাঁচানোর লড়াই। কি হবে দেশের প্রতীক? উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে। দেশের প্রধানমন্ত্রী সব থেকে উঁচু চেয়ারে বসে আছে, যেখানে জাতি, ধর্ম, ভাষা সবকিছুর উপরে উঠে গরিব মানুষের হিতের জন্য কাজ করতে হয়, কথা বলতে হয়। আমাদের দেশের সংবিধানকে, আমাদের দেশের মৌলিক অধিকারকে রক্ষা করতে হয়। সেই দেশের একজন প্রধানমন্ত্রী বলছে যে যোগী को देखकर सीखो कैसे बुलडोजर चलवाया जाता। একটা দেশের প্রধানমন্ত্রী যেখানে 1600-র বেশি ভাষা, 6000-এর বেশি জাতিগোষ্ঠী, 6টার বেশি বড় ধর্ম, 6টার মতো বড় জাতি জনগোষ্ঠী, সেই দেশের একজন প্রধানমন্ত্রী বলছে যে যোগীকে দেখে শেখো কি করে বুলডোজার চালাতে হয়। আমরা বেহালা চৌরাস্তার মোড়ে সমবেত সমস্ত ভোটারদের কাছে, দূরে ওই পারে যারা দাঁড়িয়ে আছেন, ভয়ে হয়তো এই পারে আসতে পারছেন না বা ব্যস্ততার সাথে, আমরা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাইছি, एक देश का प्रधानमंत्री कैसे बोल सकता है कि बुलडोजर কেমন করে চালাতে হয়? যোগীর কাছে শিখে নাও। তাহলে কি হবে দেশের প্রতীক? অশোক স্তম্ভ নাকি বুলডোজার? কি হবে এই দেশের ভবিষ্যৎ? बाबा साहेब अम्बेडकर संविधान नाकि अनेर मनोबल? लेकिन देखिए इस भाजपा का पार्टी का बस एक ही नारा, एक ही काम, झूठ बोलो सुबह शाम, पकड़े जाओ तो जय श्री राम। धर्म के नाम पर कौन सा देश बनाना चाहते हैं ये लोग? जिस देश में हमारे माদেরকে উলঙ্গ করে হটানো হবে, যে দেশে মাস্টার মশাইরা তাদের শিক্ষকতার সমস্ত এথিক্স ভুলে গিয়ে নিচু জাতির স্টুডেন্টকে শুধু জল খেয়ে নেওয়ার অপরাধে পিটিয়ে খুন করে দেবে, जिस देश में अमीरों का कर्ज माफी होगा और गरीब किसान प्रत्येक दिन 35 জন করে সুইসাইড করবে, যে দেশের ছাত্ররা, বেকাররা প্রত্যেকটা দিন হয় তে পথে নিজেদের নাম লিখবে, নইলে সুইসাইডের রাস্তায় যাবে। अरे कौन सा देश का धर्म के नाम पर ये लोग तस्वीर हम लोगों के सामने लाना चाहते हैं, जिस देश में আজকে ধর্মের নামে, ভাষার নামে, জাতির নামে প্রতিদিন দাঙ্গা লাগানো হবে। মন্দিরকে আমাদের ভবিষ্যৎ, মসজিদকে আমাদের ভবিতব্য, আজকে এই কথা বলে নিয়ে যারা আনতে চাইছে, আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি, এই বিজেপি পার্টি, তাদের তার নেতা এই পশ্চিমবঙ্গে যাই হোক, এই বিজেপি পার্টির প্রতি অন্তত পক্ষে এই গোটা পশ্চিমবঙ্গের জাগ্রত জনতা তারা কখনো বিচারা রায় দিতে পারে না। বাপের কালে শুনেছেন এরকম একটা সরকার, যে সরকারটা শুধুমাত্র দেশের রাস্তায়ত্ত সংস্থা বেঁচে দেওয়ার জন্য একটা বিলগ্নীকরণের দপ্তর খুলেছিল? মমতা সম্পন্ন এদের সাথে ঘর করেছিল, আর তখন এদের সঙ্গে হাত মিলিয়ে বসেছিল। গোটা দেশের রাস্তায়ত্ত সংস্থা, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন ইউনিট আর সার্ভিস সেক্টর এরা বিক্রি করেছিল। তাই তো এই ভারতবর্ষের, এই পশ্চিমবঙ্গে কলিয়ারি কারখানা, এই পশ্চিমবঙ্গের দানব যেসব, এগুলোকে জলের দরে বিক্রি করে দিয়েছে। আর আজ গোটা ভারতবর্ষে শ্রমিককে আর শিল্পকে চূড়ার দুয়ারে নিয়ে চলে যাওয়ার জন্য আইন তৈরি হচ্ছে। আর जब आइन वहां पर हो रहा है कानून, तब पश्चिम बंगाल से 22 गो ममता बनर्जी का चेला चमुंडा वहां पर जीत कर गए हैं। যখন প্রত্যেকটা দিন কৃষককে, শ্রমিককে, ছাত্রকে, যুবকে, এই দেশের নদী, নালা, জঙ্গলকে বেঁচে দেওয়ার জন্য, এদের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার জন্য যখন সেখানে বিল আসছে, তখন যখন তৃণমূলের এমপিদেরকে জিজ্ঞেস করছে যে বিল এলো, পাস হয়ে গেল, তোমরা কিছু বললেন না? বললে না? বলছে আমাদের তখন সবার একসঙ্গে পেচ্ছাপ হয়ে গেছিল, আমরা বাথরুমে চলে গেছিলাম। বাথরুমে যাবার আছে তো বেহালাতে যাও, দিল্লিতে পার্লামেন্টে যাবার কি দরকার? এখানে কি বাথরুমের অভাব আছে না? দিদিমণি তো নিজের বিরাট বিরাট পোস্টার লাগিয়ে শৌচালয় উদ্বোধন করেছে, করেনি? তাহলে যখন আমাদের উপরে বুলডোজার চালানোর জন্য একটার পর একটা আইন তৈরি হয়েছে, তখন যাদের এই দেশকে, এই রাজ্যকে রক্ষা করার জন্য দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গের মানুষ পার্লামেন্টে পাঠিয়েছিল, তারা
पीस था आंसर, इसका पता नहीं। কালীঘাট বলে দিয়েছে তোমাকে আর বেরোনোর দরকার নেই, জানো না? বেরোলেই তো লোক ছেঁকে ধরবে, তখন তো তুমি সেন্টার প্লেস দাও আর ছেড়ে দাও সব কথা। পারবে, এখন আপনাদেরকে ঠিক করতে হবে। এই গোটা এই রাস্তা জুড়ে সামনে দিয়ে পিছন দিকে চলে গেলে তো আপনাদের আশেপাশে অনেক লোক সভা, ওদিকে মথুরাপুর জেতার প্রস্তুতি নিচ্ছে, ডায়মন্ড হারবার জেতার প্রস্তুতি নিচ্ছে, ওদিকে শ্রীরামপুর, এদিকে আপনাদের পাশে যাদবপুর, ওরা সবাই জেতার প্রস্তুতি নিচ্ছে, লালাবীর খেলছে, খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি কেন মুখ চুন করে ঘরে বসে থাকবেন? কোনো দায় নেই তো এই একটা অপদার্থ ক্যান্ডিডেটের কাছে আমাদের চিন্তা ভাবনা করা, আর এদের নিয়ে আমরা কথা এত খরচ করবো কেন? কিছুই তো করেনি 5 বছর এই গোটা এলাকার জন্য। হ্যাঁ, একটা করেছে, একটা মেট্রো রেল, একটাই ট্রেন চলে সকাল 10টা থেকে বিকেল 3টে, আর তার জন্য 2009 সালে 3টে পিলার কেটেছিল, আর তালি বলে সব বন্ধ সেনাগুলো নাচতে শুরু করেছিল। তারপর এই গোটা এলাকায় কি হলো? জিতেছিল তো আপনারাই তো দিয়েছিলেন। বেহালা পূর্ব, বেহালা পশ্চিম 2004 সালে সুজন চক্রবর্তীকে। 20 বছর পার হয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল চলে গেছে। এবারে আপনাদের দায়িত্ব পিসি ভাইপার ভক্তিটাকে ডুবিয়ে দিতে হবে এই গঙ্গা। জেতানো চলবে? কেন চলবে না জেতানো? এই গোটা পশ্চিমবঙ্গের মাটিতে শুধুমাত্র এই বেহালাতে 9টা বাজার আছে, 9টা বাজার। বেহালা বাজার, লাইন স্কুল বাজার, শোকের বাজার, কদমতলা, কবরডাঙ্গা, করুণাময়ী, এই গোটা এলাকায় যে 9খানা বাজার আছে, প্রতি শনি রবিবার এখানে প্রায় 20 কোটির বাজার হয়, আর 1.5 লাখ মানুষ এখানে কাজ করে। কেউ মানলোডিং করে, কেউ আনলোডিং করে, ওদিকে মথুরাপুর, ওদিকে ডায়মন্ড হারবার, ওদিকে ভাঙ্গর, এদিকে মহেশতলা, ওদিকে সাতগেছিয়া, এই সমস্ত এলাকা থেকে সবজি আসে, মাছ আসে। এই গোটা পশ্চিমবঙ্গ থেকে এই যে শহরে, এই যে আমাদের বেহালা, এখানকার যে হাট, সেই হাটে প্রত্যেকটা দিন যারা প্রত্যেক দিন একজন সমাজকর্মী হিসাবে, সমাজবন্ধু হিসাবে আমাদের কাজ করে দেয়, যেটা তাদের পেশা, তারা তাদের নিজেদের পেশাতে যুক্ত হয়েছে, তারা প্রত্যেকটা দিন এই 9টা বাজারে প্রতি শনি রবিবার নিজেদের ঘাম রক্ত দেয়, তবে গিয়ে সরকারের ঘরে পয়সা যায় ট্যাক্সের হিসাবে। সেই বাজারগুলোর আজকে কি অবস্থা? যার বর্ধমানে তার শিল্প চলছে না, রাইস মিলগুলো ঢুকছে, কলিহারিগুলো বন্ধ। গোটা পশ্চিমবঙ্গে একাধিক রাষ্ট্রায়ত্ত কারখানা চলে গেছে। এদিকে পাঁচতলা লেদার থেকে শুরু করে সমস্ত ইট ভাটা, টালি ভাটা বন্ধ করে দিয়েছে। যত পুরনো রাষ্ট্রায়ত্ত কারখানা ছিল জলের দরে বেঁচে দিয়েছে তৃণমূল আর বিজেপির সরকারটা। 25 বছর আগে এরা ঠিক করে নিয়েছিল আমরা যারা এই পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা, আমরা যাতে সস্তার লেবারে পরিণত হই, আমরা যাতে আমাদের মেধার দাম না পাই, আমরা যাতে বাইরের রাজ্যে আমাদের গতর বেঁচে দিতে বাধ্য হই। তাই তো আজকে হাওড়ার সাউথের প্ল্যাটফর্মগুলোতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের পরিষদ, এই পশ্চিমবঙ্গের যৌবন, যারা পশ্চিমবঙ্গ ছেড়ে প্রতিদিন শুধুমাত্র তাদের মায়ের আর পরিবারের পেট ভরানোর জন্য এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। এদের দায় আমাদের নেই? এদের দায় পশ্চিমবঙ্গ সরকারের নয়, এদের দায় ভারতবর্ষের সরকারের নয়, এদের দায় যারা রাজনীতি করছে তাদের নয়, এদের দায় যারা প্রত্যেকটা দিন রাস্তায় দাঁড়িয়ে ফ্লেক্স ছিঁড়ছে, ঝান্ডা ছিঁড়ছে, আমাদের দেওয়াল লিখন মুছে দিচ্ছে, আমাদের কংগ্রেসদেরকে মাইক মারতে দিচ্ছে না। রাস্তে को अपना बाप का जमींदारी समझे है ममता बनर्जी। তাই কালীঘাটটাকে বলছে লোকের 35টা প্লট নিয়ে নিলাম, তারপর আর এখানে কোনো মিটিং করতে দেবো না, তৈরি থাকো। 26-এ তোমার 35টা প্লট হবে, তাই কালীঘাটে তোমার তারিখ জানা আমরা বেঁচে দেবো। 2.5 টাকা টাকা আদায় করে এই পশ্চিমবঙ্গে কারখানা হবে, তার জন্য তৈরি হচ্ছি আমরা। জিতিয়ে
আর লড়াই করে এই পশ্চিমবঙ্গের জন্য কারখানা, সার্ভিস, কাজ, ভাগ, মাথার ছাদ আদায় করে নিয়ে আসতে হবে। কে এমপি? কে? এবারে কি একটা চেয়ারম্যান হয়েছে, গতবার তো জঞ্জালের চেয়ার দিয়েছে। জঞ্জাল সব হয়েছে, চিন্তা করবেন না। আমরা আপনাদেরকে বলছি 24-এ সাইরা সাহেব হালিমকে জিতিয়ে দিন আর 26-এ দিদিমণিকে বিদায় করে গোটা পশ্চিমবঙ্গের জঞ্জাল সাফ করার দায়িত্ব আমরা রাখছি। কি অবস্থা পরিযায়ী শ্রমিকদের? ক্যান্ডিডেট যিনি দাঁড়িয়েছেন তৃণমূলের প্রতীকে, উনি রাস্তা দিয়ে হাঁটলে ওনাকে জিজ্ঞেস করবেন যে দিদি আপনি কর্মশ্রী প্রকল্প জানেন? पूछिए सवाल যে দিদি আপনি কর্মশ্রী প্রকল্প জানেন? আপনার ওয়েবসাইটে পরিযায়ী শ্রমিকের ডেটা আছে? এখানে প্রতিটা দিন কেবল লাইন থেকে শুরু করে টেলিফোন লাইন ঠিক করা, ইলেকট্রিক্যাল লাইন ঠিক করা, এই যে গার্ড রেলগুলো আছে সেগুলো প্রতিদিন ওই যখনই রঙগুলো উঠে যায় তখন আমাদের এই পাড়াতে, এই বস্তিতে যারা রাতে ফুটপাতে থাকে তাদেরকে রঙের ডিব্বা আর হাতে একটা কাপড় ছেঁড়া দিয়ে দেয় আর তারা নীল সাদা রং করে। এদেরকে চেনেন? চেনেন এদেরকে? এরা যারা ফুটপাতে নিজেদের রাতটাকে গুজরান করতে বাধ্য হয় তাদেরকে চেনেন? চেনেন? যারা টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, যারা বাস চালাচ্ছে, ট্রাক চালাচ্ছে, পিকআপ ভ্যান চালাচ্ছে তাদেরকে চেনেন? কি অসুবিধা এরা আছে? কি করে এরা দিন চালাচ্ছে? অটোওয়ালা, টোটোওয়ালা আজকে কোনো কাজ নেই, করোনার পরে নিজেদের পেশাটাকে পাল্টে দিয়েছে, যা বেতন পেত তার থেকে কম বেতনে কাজ করতে বাধ্য হচ্ছে, সংসার চলছে না। সেখানে গিয়ে একজন অটোওয়ালা, একজন টোটোওয়ালা নিজেদের সর্বস্ব দিয়ে একটা টোটো কিনেছে। 3 साल बाद ये भंगा चूरा टीन का डब्बा 3 रुपए किलो 3 का भाव में बिकेगा। এই অটোটা তার ড্যামেজকে ক্লিন করে আর ফিরে জায়গায় আসতে পারবে না। চেনে ওদেরকে? আছে? তৃণমূলের শ্রমিক ইউনিয়ন বড় বড় করে পোস্টার লিখছে লক্ষ্মীর ভান্ডারের জন্য ভোট দাও। আরে তাহলে তোমার শ্রমিকদের কথা তুমি কোথায় লিখবে? জিজ্ঞেস করো। তৃণমূলের ইউনিয়ন টাকা লুটে পুটে খাচ্ছে, ওদেরকে টাকা না দিলে রাস্তাতে অটো টোটো নামবে না, কালীঘাটে ঠিক হবে, ভাড়া কত হবে? আপনি আমি প্যাসেঞ্জার বড় পরিবহনের উপরে নির্ভর করি। অটো লাইনে দাঁড়িয়ে থাকবো, পেট্রোল ডিজেলের ইলেকট্রিকের দাম বেড়ে যাবে, 2 সপ্তাহ পরে ওরা দাম বাড়াবে, আমাদের সাথে মারামারি কেন? সরকার তুলে দিয়েছে হাত, আপনারা হাত দেবেন না, নিজেরা ঠিক করে নাও, মারামারি করে। অথচ আমাদের রক্ত ঘাম, অটোওয়ালা টোটোওয়ালাদের রক্ত ঘাম দিয়ে এই দেশের, এই রাজ্যের সরকারের পোশাকার প্রতিদিন হয়। ভোট কিসে হবে? বেহালা চৌরাস্তার মঞ্চ খাটিয়ে মাইক বেঁধে, দূর অব্দি মাইক দিয়ে, আলোর ফোকাস আমাকে দিয়ে আর এতগুলো ফোন দিয়ে আমাদের ভাষণ লাইভ করে। কি চাকরি আছে পশ্চিমবঙ্গে? কি বেতন? ডিএর কি অবস্থা? সরকারি কর্মচারীরা এমন করে দিয়েছে মাথা উঠাতে পারছে না। পুলিশ ও তো টেবিলের তল থেকে হাত ধরে টেনে হিড়াহিড়ি করে বার করলো, পুলিশ টেবিলের তলা থেকে বেরোচ্ছে, ওখানেই আছে। কিন্তু সিভিল ভলেন্টিয়ারগুলো এমন করে অটো টোটো আর মোটরসাইকেলওয়ালাকে দাঁড় করে নিয়ে যেন আইপিএসের বাপ আছে। দেখি তোমার ড্রাইভিং লাইসেন্স, इंश्योरेंस, पॉल्यूशन, रजिस्ट्रेशन, पाए जूतो अच्छे कि ना, हेलमेट अच्छे कि ना। कभी कभी तो डर लगता है अभी पैंट उठा कर जागिया करना है कि क्या नहीं, वो भी सिविल वॉलंटियर देखते। पश्चिम बंगाल में हीरा चोरी करने वाला यहाँ पर पकड़ा जाता है और हीरा चोरी करने वाला यहाँ पर छूट जाता है। अरे অটোওয়ালাদের উপরে পুলিশের জুলুম, তৃণমূলের ইউনিয়নগুলো জুলুমে তারা শ্বাস নিতে পারছে না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, দ্বিতীয় দিন সায়রা হালিমকে দক্ষিণ কলকাতাতে এরকম কোনো জুলুম রাখতে দেব
সে চেনে, জানলো, বললো কোথায় যাবে, বললাম এখানে। আমরা খালাসি নেই, বলছে মালিকের বাস চলছে না, একটা শ্রমিকরা ছাঁটাই করে দিয়েছে। শুধু 12 ঘন্টার কাজ করে শ্রমিক ছাঁটাই হয়েছে না, ছোট কারখানা, ছোট উদ্যোগ, ছোট বাস, ছোট ট্রাক, যারাই বেসরকারি ক্ষেত্রে কাজ করছে তারা প্রতিদিন শ্রমিক ছাঁটাই করছে, তাদের মজুরি ছাঁটাই করছে। আর এটা আজকে শুরু হয়নি। যবে দিদিমণি ঘর করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর সাথে, বিনা টেবিলের মন্ত্রী, কয়লার মন্ত্রী, রেলের মন্ত্রী, সেদিন থেকে বিলগ্নীকরণ দপ্তরে সব কটাই দেশের সরকারি সংস্থাকে বেঁচে দেওয়ার জন্য যত জনের সই আছে তার মধ্যে এ রাজ্যের চোর ভাইপোর পিসিরও সই আছে। তাই এই হিসাবটাকেও দিতে হবে, এই শাস্তিটাকেও পেতে হবে। দেখুন বিখ্যাত জায়গায় দাঁড়িয়ে আছি আমরা, বিহারের চৌরাস্তার মোড়, 3 কিলোমিটারের মধ্যে কাকুর বাড়ি। কাকুর বাড়ি তো মালিকের হয়ে জেল কাটছে, তো মালিকের হয়ে জেল কাটছে। কে মালিক? হ্যাঁ, অফিসের, একা অফিসের নয় গো, বেদিক ভিলেজ কাণ্ডে বিরাট বিরোধী দলনেত্রী আন্দোলন করেছিল মমতা ব্যানার্জি। কি মোদী ওর নাম, রাজকিশোর রায় মোদী, যার বিরুদ্ধে আন্দোলন করে 1 কোটিরও বেশি টাকা দিয়েছে শেয়ার হোল্ডার হয়ে সেই হলো রাজকিশোর মোদী। ফুটকার চাটানে ভালো তৃণমূল সরকার। এরা এখানে পার্থবাবুর বাড়ি। শিল্পমন্ত্রী যদি এরকম হয় তাহলে বুঝতে আর অসুবিধা হয়, কারণ পশ্চিমবঙ্গে শিল্প নেই। বান্ধবীর সঙ্গে যদি 2,500 টাকার ফল খেয়ে বান্ধবীর সঙ্গে জেল বাস করতে পারে, তাহলে সে রাজ্যে শিল্পও হয় না, সে রাজ্যে বেকার ছেলেমেয়েরা চাকরিও পায় না। 1 কিলোমিটারের মধ্যে পিছনে জোকা হসপিটাল, নাকি জুতো ছুড়ে মেরেছিল, জুতো ছুড়ে মেরেছিল না, আর জুতো খরচ করবেন না। এদেরকে গোটা তল্পি তর্ক সমেত বিদায় করার সময় এসেছে, শুধু কোমরে গামছাটা শক্ত করে বাঁধানো। লড়তে হবে আমাদেরকে, জিততে হবে আমাদেরকে। এদের বিরাট অপরাধ গোটা পশ্চিমবঙ্গে। এরা কাজের ভবিষ্যৎ, শিল্পের ভবিষ্যৎ, রোজগারের ভবিষ্যৎকে নষ্ট করেছে। মনে পড়ছে না আপনাদের প্রসন্ন দত্তকে? যে প্রসন্ন দত্ত যখন এরা রেলমন্ত্রী ছিল বলেছিল তোমাকে চাকরি দেব, তারপরে টাকা নিয়ে নিয়েছিল। সেই প্রসন্ন দত্ত বাসমেলিয়া মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি বাইরে গেল, দেখা করতে চাইল, উনি দেখা করতে চাইলেন না। পাশে জেনারেটরের তেল পড়েছিল, সেই তেলটা গায়ে ঢেলে মরে গেল। সেদিন থেকে ঠিক হয়েছিল হাওয়াই চটির মানে প্রসন্ন দত্ত জানে। আজকে সেই সুর ধরে হাওয়াই চটির মানে আমাদের সুদীপ্ত জানে, হাওয়াই চটির মানে অর্জুন বিবি জানে, হাওয়াই চটির মানে আনিস মইদুল জানে, হাওয়াই চটির মানে পরিযায়ী শ্রমিকরা জানে, হাওয়াই চটি মানে সরকারি কর্মচারীরা জানে, হাওয়াই চটি মানে যারা রোজ ইলেকট্রিক বিলের দাম গুনছে তারাও জানে। কিন্তু লাল ঝন্ডার মানে শ্রমিক, কৃষক, ক্ষেত মজুর জানে। এক বুক দিয়ে আগলে রাখবে, মাথা উঁচু করে বাঁচার জন্য রেডি রাখবে। যেদিকে তাকাচ্ছে সেদিকে চোর, চোরে চোরে ভরে গেছে। গায়ে ছিলাম আগে, যখন পকেট মার ছিটকে চোর বাসে চিন্তায় বা ধরতো, তখন পাড়ার মোড়ে একটা মন্দিরের চাতালে ধরে ওকে বেঁধে রাখতো। তখন পাড়ার সবাই মিলে চোর দেখতে যেতাম। এখন তো মাঝে মাঝে সৈকত আছে আমাদের, আমি ওকে বলছি না, আমাদেরও যায়, কিন্তু সৈকতদের সাথে এখন টিভি খুললেই চোরেরা বসে থাকে। আর টিভি খুলে নিয়ে বলছে যে এ জিতে যাবে, ও জিতে যাবে। আমরা আপনাদেরকে বলছি टीवी का बात सीरियल का बात होता है, सीरियल का बात सीरियसली मत लीजिए। পশ্চিমবঙ্গের মাটিতে বেকার ছাত্র যুবরা তারা ঠিক করে নিয়েছে এ পশ্চিমবঙ্গ চোরাচালানকারীদের জায়গা হবে না। এ পশ্চিমবঙ্গ গরু পাচার, মাটি পাচার, লোহা পাচার আর বালি পাচারের কারবারিদের হবে না। এ পশ্চিমবঙ্গ মা ও শিশু পাচারকারীদের হবে না। এ পশ্চিমবঙ্গ খেটে খাওয়া মেহনতি মানুষের হবে। এ পশ্চিমবঙ্গ বেকার ছেলে মেয়েদের বাঁচার একটা জায়গা হবে। আর যদি বাঁচতে হয় তাহলে এই লড়াই আমাদেরকে দাঁড়াতে হবে। যদি আমাদেরকে জিততে হয় তাহলে এই লড়াইয়ে আমাদেরকে কোমর বেঁধে শিরা টান টান করে আমাদেরকে দাঁড়াতে হবে। কথা দিতে হবে আপনাদের, এক বুথের বাইরে থেকে আমরা সরে যাব না। পুলিশের ছাতা
তৃণমূলের মাথায় থাকলে তৃণমূলের মাথার পুলিশের মাথার দায়িত্ব পুলিশকে নিজেকে নিতে হবে, বেহালার জনগণ নেবে না। আর জনগণ যদি খেপে যায় তাহলে দালাল পুলিশের পিঠে চামড়া তুলে নেবে, তাও বলে রাখছে। তাই বললেন দখলে নয়, খেটে খাওয়া মেহনতি মানুষের দখলে গোটা পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে হবে। আর তার জন্য আমাদেরকে লড়ে দেখাতে হবে। লড়ে দেখিয়েছে আমাদের পার্টির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভাতে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ভোট লুট রুখনেওয়ালা যদি সামনে এসে দাঁড়ায় তাহলে ভোট लूट करने वाला पीछे के दरवाजे से ये लोग भाग जाएगा। और एक बार घर रखता दिया तृणमूल बीजेपी सब साथीरा दादुদের নাম ভুলে যাবে। তাই এই পশ্চিমবঙ্গের মাটি থেকে গুন্ডা চোর বদমাইশদের দালালদেরকে এই মাটি থেকে বিদায় করার জন্য আর খেটে খাওয়া মেহনতি মানুষের হাতে সৎপথে রোজগারের জায়গাটা খুঁজে দেওয়ার জন্য, করে দেওয়ার জন্য আসুন একসাথে আমরা মিলি, হাতে হাত দিই আর কংগ্রেস সাইরা শাহ হালিমকে জিতিয়ে দিই। সাইরা শাহ হালিম জিতলে তবে গিয়ে বেহালা জিতবে। সাইরা শাহ হালিম জিতলে এ ভারতবর্ষের সংবিধান, এ ভারতবর্ষের গণতন্ত্র, এ ভারতবর্ষের সার্বভৌমিকতা, ধর্মনিরপেক্ষতা জিতবে। তাই যে দেশ, যে সংবিধান আমাদেরকে তৈরি করেছে সেই দেশকে জেতা দায়িত্ব আর কর্তব্য আমাদের। আমরা কোনোদিন নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে পিছিয়ে যেতে শিখিনি। আর লাল ঝান্ডা শিখিয়েছে, পিঠ দেখিয়ে পালিয়ে যাবি না। যেখানে লড়াই হবে চোখে চোখ রেখে সামনে এগিয়ে যাবি। তাই গোটা বেহালাকে সামনের দিকে চোখে চোখ রেখে এগোনোর আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম কংগ্রেস জোট জিন্দাবাদ।